আজকে যে টপিকটা পড়াবো সেই টপিকটার নামটা একটু পড়ি আগে। টপিকটার নাম হচ্ছে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। আজকে টপিকটার নাম কি? পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। আগামী ক্লাসে পড়াবো স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। দুইটা টপিকসই এসএসসি পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এই বছর পুং গ্যামেটোফাইটের উৎপত্তি আসলে আগামী বছর স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি আসে, এই বছর স্ত্রী গ্যামেটোফাইট আসলে আগামী বছর পুং গ্যামেটোফাইটের উৎপত্তি আসে। অর্থাৎ প্রশ্ন দুইটা খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছরের জন্য। সুতরাং এসএসসি পরীক্ষা এটা তো পরের কথা, মান্থলি পরীক্ষার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। দুইটা থেকে একটা প্রশ্ন আসবেই ইনশাআল্লাহ। তাহলে পুং গ্যামেটোফাইট স্ত্রী গ্যামেটোফাইট মান্থলি পরীক্ষার প্রশ্ন পড়াচ্ছি। পুং গ্যামেটোফাইট স্ত্রী গ্যামেটোফাইট মান্থলি পরীক্ষার প্রশ্ন পড়াচ্ছি, মনোযোগ দিয়ে খেয়াল করবা। তোমার বাড়ির কাজ আছে দুইটা, একটা চিত্র আঁকা আর একটা হচ্ছে ব্যাখ্যা পয়েন্ট করে লেখা। বাড়ির কাজে পরে যাচ্ছি। আগে একটা আদর্শ ফুলের সাথে পরিচিত হই। মনোযোগ দিয়ে তাকাবা। আদর্শ ফুলের মধ্যে কয়টা অংশ বা কয়টা স্তবক থাকে? 5টা অংশ বা 5টা স্তবক থাকে। আদর্শ ফুলের মধ্যে কয়টা অংশ বা স্তবক থাকে? বৃন্তের উপরে একটা যেই জায়গা থেকে ফুল সূচনা হয়েছে সেই জায়গাকে বলে পুষ্পাক্ষ, সেটাকে কি বলা হয়? বাইরের দিকে সবুজ কালারের অংশটাকে বলা হয় বৃতি। বৃতি পাপড়িটাকে বলা হয় হচ্ছে দলমণ্ডল। পাপড়িটাকে কি বলা হয়? এগুলা কি পুংস্তবক। এগুলা কি পুংস্তবক। আর এটা কি স্ত্রী স্তবক। আবার বৃন্তের উপরে হচ্ছে যেটা আছে ওটাকে কি বলা হয়? পুষ্পাক্ষ। বাইরে সবুজটাকে কি বলা হয়? বৃতি। এটা কি দলমণ্ডল। পাপড়ি এটা কি পুংস্তবক। এটা কি পুংস্তবক। মাঝখানে এটা কি? আবার বৃন্তের উপরে যেটা আছে এটাকে কি বলা হয়? পুষ্পাক্ষ। এটাকে কি বলা হয়? বৃতি, পাপড়ি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রী স্তবক। আদর্শ বলে কয়টা অংশ? 5টা অংশের মধ্যে কে আমাকে আজকে পুং গ্যামেট তৈরিতে হেল্প করবে? 5টা অংশের মধ্যে কে আমাকে পুং গ্যামেট তৈরিতে হেল্প করবে আজকে? পুংস্তবক। পুং গ্যামেট তৈরিতে কে হেল্প করবে? আর স্ত্রী গ্যামেট তৈরিতে কে হেল্প করবে? স্ত্রী স্তবক। তাহলে আজকে পুং গ্যামেট তৈরিতে পুংস্তবক হেল্প করবে। পুংস্তবকের দুইটা অংশ, নিচে পুংদণ্ড, নিচেরটা কি? আর শীর্ষে হচ্ছে পরাগধানী। শীর্ষে কি? পরাগধানী মানে পরাগথলি। পরাগধানী মানে কি? কেন এটার নাম পরাগথলি? এটাতে পরাগ রেণু থাকে। এটাতে কি থাকে? পরাগ রেণু থাকার থলি, তাই এটাকে বলা হয় পরাগথলি। পরাগ রেণু থাকার থলি, তাই এটাকে কি বলা হয়? পরাগ রেণু চিনো? পরাগ রেণু চিনো? এই পরাগ রেণু দেখছো? কই পরাগ রেণু? পরাগ রেণু দেখছো? কোনটা পরাগ রেণু? কোনটা? ফুলের মধ্যে হলুদ কালারের যে পাউডার গুলো থাকে না, এগুলো পরাগ রেণু। মাঝে মধ্যে ফুল ধরলে হচ্ছে হলুদ কালারের পাউডার গুলো হাতের মধ্যে লেগে যায়, এগুলো হচ্ছে পরাগ রেণু। পরাগ রেণু গুলা হচ্ছে এগুলা। আর পরাগ রেণুটা যে থলেটার মধ্যে আছে সেই থলেটাকে বলা হয় পরাগ ধানী। পরাগ রেণুটা যে থলেটার মধ্যে আছে সেটাকে বলা হয় পরাগ ধানী বা পরাগথলি। আর পরাগ ধানীটা যে দণ্ডের মধ্যে আছে সেটাকে কি বলা হয়? পুংদণ্ড। সেটাকে কি বলা হচ্ছে? পুংদণ্ড। এটা থেকে আজকে পুং গ্যামেট তৈরি হবে। এখন সমস্যা হয়ে গেছে একটা। সমস্যা হয়েছে কি জানো? তোমার বইয়ের চিত্র আছে, এটা পুং গ্যামেটোফাইটের উৎপত্তি যে ব্যাখ্যাটা লেখা, পুং গ্যামেটোফাইটের উৎপত্তির ব্যাখ্যার মধ্যে এই চিত্রটা দেওয়া পুং গ্যামেটোফাইটের উৎপত্তির মধ্যে। তো তোমরা অনেকেই এসে বলো, স্যার আপনি এতগুলো চিত্র আজাইরা শিখাইলেন। আজাইরা শিখাই নেই আমি আসলে বইয়ের আরেকটা পৃষ্ঠায় এই যে প্রথম দিকে যে চিত্রগুলা লিখেছি সেই চিত্রগুলা বইয়ের আরেকটা পৃষ্ঠায় যে পেয়েছি। তো আমি বইয়ের 2টা পৃষ্ঠার চিত্রকে একসাথে গ্যাদার করে তোমাকে সাজিয়ে দিয়েছি নোট করে। এক পৃষ্ঠায় চিত্র করবে, এটা SW। তোমার SW আজকে কি এটা দেখো, এই যে এক পৃষ্ঠায় চিত্র আঁকা SW। এক পৃষ্ঠায় চিত্র আঁকাটা হচ্ছে SW। কেউ যদি আজকে এই চিত্রটা অলরেডি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পুরোটা শেয়ার করেছি। এই যে এই চিত্রটা পুরোটা হোয়াটসঅ্যাপ গ্রুপে এই চিত্রটা পুরোটা শেয়ার করেছি আমি। তাকায়ও, এই যে এই চিত্র দুইটাও শেয়ার করেছে। এটা আমার স্টুডেন্টরা, আমার 2টা স্টুডেন্ট হচ্ছে এই ওই চিত্রগুলা দেখে ওরা হচ্ছে এইভাবে এঁকেছিল। ওই চিত্রগুলা দেখে ওরা হচ্ছে এইভাবে এঁকেছিল। তোমরাও এইভাবে আঁকবা, কারণ খাতা সোজা করে আঁকতে হবে। 2 পৃষ্ঠা বড় আঁকবা নাকি 1 পৃষ্ঠায় আঁকতে হবে? 1 পৃষ্ঠায় আঁকতে হবে, 2 পৃষ্ঠা বড় আঁকা যাবে না। ছোট ছোট করে হলেও কষ্ট করে 1 পৃষ্ঠায় আঁকতে হবে। তাহলে এই চিত্রটা 1 পৃষ্ঠার মধ্যে হচ্ছে যেভাবেই পারো কষ্ট করে হচ্ছে 1 পৃষ্ঠার মধ্যে আঁকতে হবে।
তাহলে বাড়ির কাজ হচ্ছে এক পৃষ্ঠায় চিত্র আঁকতে হবে আর ব্যাখ্যাটা পয়েন্ট করে বলতে হবে। ব্যাখ্যাটা আমি বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করবে এই মুহূর্তে। তাহলে আজকে হচ্ছে পুং গ্যামেট তৈরি করব। পুং গ্যামেটোফাইটের উৎপত্তি কিসের উৎপত্তি? কিসের উৎপত্তি? পুং গ্যামেট মানে শুক্রাণু তৈরির প্রক্রিয়া। পুং গ্যামেট, পুং জনন কোষ। পুং গ্যামেট মানে কি? পুং জনন কোষ তৈরির প্রক্রিয়া। পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, ফাইট মানে উদ্ভিদ, মানে উদ্ভিদের পুং গ্যামেট তৈরির প্রক্রিয়া। আজকে কার পুং গ্যামেট তৈরির প্রক্রিয়া শিখছি? উদ্ভিদের পুং গ্যামেট তৈরির প্রক্রিয়া, তাই পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। উদ্ভিদের পুং গ্যামেট তৈরির প্রক্রিয়া, তাই পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। প্রাণীর পুং গ্যামেট তৈরির প্রক্রিয়া শিখছি না, প্রাণীরটা পরে, প্রাণীটা সামনে আছে আমাদের চ্যাপ্টার আলাদা। মাইক্রোস্পোরোজেনেসিস, পুং গ্যামেটোফাইটের উৎপত্তিকে কি বলা হচ্ছে? মাইক্রোস্পোরো, মাইক্রোস্পোর, মাইক্রো মানে ক্ষুদ্র, মাইক্রো মানে কি? স্পোর মানে বীজ, স্পোর মানে কি? শুক্রাণু ডিম্বাণুকে বীজের সাথে তুলনা করা হয়। শুক্রাণু ডিম্বাণুকে কিসের সাথে তুলনা করা হয়? বীজ থেকে নতুন গাছ গজায়, নতুন প্রজন্ম গজায়। বীজ থেকে যেমন নতুন প্রজন্ম গজায়, শুক্রাণু ডিম্বাণু থেকে নতুন প্রজন্ম গজায়। শুক্রাণু আর ডিম্বাণু কোনটা বড়? ডিম্বাণু না বড়? কোন বলদ? শুক্রাণু বড়। বলদ, বলদ। শুক্রাণু ডিম্বাণুর মধ্যে কোনটা বড়? ডিম্বাণু বড়। ডিম্বাণুকে বলা হয় মেগাস্পোর। ডিম্বাণুকে কি বলা হয়? আর শুক্রাণু ছোট, শুক্রাণুকে কি বলা হয়? মাইক্রোস্পোর। শুক্রাণু ছোট, শুক্রাণুকে কি বলে? মাইক্রোস্পোর। ডিম্বাণু বড়, ডিম্বাণুকে কি বলা হয়? মেগাস্পোর। ডিম্বাণুকে কি বলা হয়? মেগাস্পোর। আর তৈরির প্রক্রিয়াকে বলে জেনেসিস। তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? ক্ষুদ্র স্পোর তৈরির প্রক্রিয়াকে বলে মাইক্রোস্পোরোজেনেসিস। ক্ষুদ্র স্পোর তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? তাহলে ফুলের পুংস্তবকের পরাগরেণু থেকে, ফুলের পুংস্তবকের পরাগরেণু থেকে, আজকে পুংস্তবক থেকে হচ্ছে শুক্রাণু তৈরি করবো। আগামী ক্লাসে স্ত্রী স্তবক থেকে কি তৈরি করব? ডিম্বাণু তৈরি করব। পুংস্তবকের পরাগরেণু থেকে পুং গ্যামেট তৈরির প্রক্রিয়াকে বলে মাইক্রোস্পোরোজেনেসিস। পুংস্তবকের পরাগরেণু থেকে ধাপে ধাপে পুং গ্যামেট তৈরির প্রক্রিয়াকে কি বলা হচ্ছে? মাইক্রোস্পোরোজেনেসিস। নিম্নে পয়েন্ট করে ব্যাখ্যা করা হলো। 1 নাম্বার পয়েন্ট, একটা আদর্শ ফুলের 5টা স্তবক, পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। পুংস্তবক থেকে ধাপে ধাপে পুং গ্যামেট তৈরির প্রক্রিয়াকে বলে মাইক্রোস্পোরোজেনেসিস। পুংস্তবকের পুংকেশরে, পুংস্তবকের পুংকেশরে দুটি অংশ, নিচে পুংদণ্ড, শীর্ষে পরাগধানী। নিচে পুংদণ্ড, শীর্ষে পরাগধানীকে প্রস্থচ্ছেদ করে কেটে ফেললে, পরাগধানীকে প্রস্থচ্ছেদ করে কেটে ফেললে 4টি কোণায় সাজানো, কয়টা কোণায় সাজানো? 4টি কোণায় সাজানো একটা থলে পাওয়া যায়। এই থলেকে বলা হয় মাইক্রোস্পোরাঞ্জিয়াম। থলেকে কি বলা হয়? মাইক্রোস্পোর তৈরি হবে। কি তৈরি হবে? তৈরি হবে। সেই তৈরির জন্য একটা থলে, এটা তৈরির জন্য একটা কি থলেকে বলে এনজিয়াম। থলেকে কি বলা হয়? মাইক্রোস্পোর মানে হচ্ছে ক্ষুদ্র স্পোর। ক্ষুদ্র স্পোর তৈরির থলে, ক্ষুদ্র স্পোর তৈরির থলে দাইরেকে বলা হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়াম। ক্ষুদ্র স্পোর তৈরির থলে দাইরেকে কি বলা হচ্ছে? মাইক্রোস্পোরাঞ্জিয়াম। ক্ষুদ্র স্পোর তৈরির থলে দাইরেকে কি বলা হচ্ছে? মাইক্রোস্পোরাঞ্জিয়াম। ক্ষুদ্র স্পোর তৈরির থলে দাইরেকে কি বলা হচ্ছে? মাইক্রোস্পোরাঞ্জিয়াম। মাইক্রো মানে ক্ষুদ্র, স্পোর মানে বীজ, এনজিয়াম মানে থলে। ফার্স্ট থেকে আবার, একটা আদর্শ ফুলে কয়টা স্তবক? পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। তাকায়ও, পুংস্তবকের 2টা অংশ, নিচে পুংদণ্ড, শীর্ষে পরাগধানী। পরাগধানীকে প্রস্থচ্ছেদ করলে, কেটে ফেললে কয়টি কোণায় সাজানো থলে পাওয়া যায়? 4টি কোণায়। 4টি কোণায় সাজানো যে থলে পাওয়া যায়, এই থলেটাকে বলা হয় মাইক্রোস্পোরাঞ্জিয়াম। মাইক্রোস্পোরাঞ্জিয়াম। মাইক্রোস্পোরাঞ্জিয়ামের ভিতরে অনেক সেল আছে না? অনেক সেল আছে না? অনেক সেল আছে। মাইক্রোস্পোরাঞ্জিয়ামের ভিতরে যে সেলগুলো আছে, সেই সেলগুলোকে বলা হয় পরাগ মাতৃকোষ। সেই সেলগুলোকে কি বলা হয়? পরাগ মাতৃকোষ। যার নামের সাথে মাতৃকোষ আছে সেটা অলওয়েজ ডিপ্লয়েড। যার নামের সাথে মাতৃকোষ আছে সেটা অলওয়েজ কি? যার নামের সাথে মাতৃকোষ আছে সেটা অলওয়েজ কি? ডিপ্লয়েড। যার নামের সাথে মাতৃকোষ আছে সেটা অলওয়েজ কি? ডিপ্লয়েড। ডিপ্লয়েড। মাতৃকোষের সাথে হচ্ছে ডিপ্লয়েডের সম্পর্ক। তাহলে পরাগ মাতৃকোষগুলো ডিপ্লয়েড। এখন কি পাউডার আছে? এখন কি পাউডার আছে? পরাগ মাতৃকোষ এখন কি পাউডার আছে? এখন পাউডার নাই, কিন্তু ফুলে এখন পাউডার নাই। পরাগ রেণু যতক্ষণ তৈরি না হচ্ছে ততক্ষণ পাউডার পাবা না। তাহলে একটা ফুল তৈরি হলেই পাউডার পাওয়া যায় না। একটা ফুল তৈরি হলেই পাউডার পাওয়া যায় না। ফুল আজকে হচ্ছে ফুটেছে, কয়েকদিন অপেক্ষা করো তারপর পাউডার আসবে। কয়েকদিন অপেক্ষা করো তারপর পাউডার আসবে। কেন পাউডার আসে নাই? কারণ পরাগ মাতৃকোষ তো এখনো, পরাগ মাতৃকোষ তো হচ্ছে গাছের পরাগধানীর মধ্যে হচ্ছে লেগে আছে। এটা পরাগধানীর ভিতরে একটা সেল, এটা বিভাজন হইলে পাউডার গুলো হচ্ছে আস্তে আস্তে বের হবে।
এটা বিভাজন হলে আস্তে আস্তে পাউডার গুলো বের হবে। পরাগ মাতৃকোষ, তুমি হচ্ছে ম্যাট্রিক কি বলে এটা 9-10-এ 9-এর মধ্যে হচ্ছে তৃতীয় অধ্যায়ে পড়ছো না, জনন কোষ বা শুক্রাণু ডিম্বাণু তৈরির সময় মিওসিস কোষ বিভাজন লাগে। তাহলে এখন কি কোষ বিভাজন লাগবে? মিওসিস কোষ বিভাজন লাগবে। পরাগ মাতৃকোষের মধ্যে মিওসিস কোষ বিভাজন হয়, আর মিওসিস কোষ বিভাজন হলে একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হবে? 4টা কোষ তৈরি হবে। পরাগ মাতৃকোষ আর পরাগ মাতৃকোষ নাই, পরাগ মাতৃকোষ হয়ে গেল অপত্য পরাগ কোষ। পরাগ মাতৃকোষ এখন কি হয়ে গেল? অপত্য পরাগ কোষ। ডিপ্লয়েড আর ডিপ্লয়েড নাই, ডিপ্লয়েড এখন কি হয়ে গেল? হ্যাপ্লয়েড। মাইক্রোস্পোর তৈরি হলো, কি তৈরি হলো? মাইক্রোস্পোর, ছোট স্পোর। এই অপত্য পরাগ কোষগুলো আর কিছু না, এটাই সেই পরাগরেণু। মিওসিস ঘটলে যেটা তৈরি হয়েছে সেটাই কি? পরাগরেণু। এবার পাউডার, এটা পাউডার, এটা পাউডার। তাহলে মিওসিস ঘটার আগে পাউডার ছিল না, তখন তুমি ফুলের পরাগ ধানিতে ধরলে কোনো পাউডার পাবা না। একটু এখন ধরলে কোনো পাউডার পাবা না, এখন ধরলে পাউডার পাবা, এখন ধরলে পাউডার পাবা। তাহলে এই অপত্য পরাগ কোষগুলোকে বলে পরাগরেণু। অপত্য পরাগ কোষগুলোকে কি বলা হয়? অপত্য পরাগ কোষগুলোকে পরাগরেণু বলা হয়। পাউডার পেয়েছি, পাউডার। এই পাউডারের ভিতরে, এই পাউডার থেকে, প্রতিটা পাউডার থেকে একটা নল আসবে, নলের ভিতরে 2টা করে শুক্রাণু তৈরি হবে। এই প্রতিটা পাউডার, এই যে এটা পাউডারটা, এটা পাউডারটা, সেই পাউডারটা থেকে একটা করে নল বের হবে, সেই নলের ভিতরে 2টা করে পুংগ্যামেট তৈরি হবে। প্রতিটা পাউডারের ভিতরে 2টা করে পুংগ্যামেট তৈরি হবে। তাহলে এই পাউডারটা পুংগ্যামেট তৈরির ফার্স্ট কোষ, পাউডারটা পুংগ্যামেট তৈরির কি কোষ? ফার্স্ট কোষ। তাহলে পাউডারটা পুংগ্যামেট তৈরির ফার্স্ট কোষ, তাহলে পাউডারটা পুংগ্যামেটোফাইটের প্রথম কোষ, পাউডারটা পুংগ্যামেটোফাইটের প্রথম কোষ, পাউডারটা পুংগ্যামেট তৈরির প্রথম কোষ, পাউডারটা পুংগ্যামেট তৈরির, পাউডার বলবো না, পাউডার বলবো না, কি বলবো? পরাগরেণু। পরাগরেণু পুংগ্যামেটোফাইটের প্রথম কোষ, পরাগরেণুটা পুংগ্যামেটোফাইটের কি? প্রথম কোষ। পরাগরেণুর ভিতরে যে নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াসটা কি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস না ডিপ্লয়েড নিউক্লিয়াস? কেন হ্যাপ্লয়েড কেন? একটু আগে মিওসিস হইলো না, মিওসিস হয়ে কি হয়ে গেছে? হ্যাপ্লয়েড হয়ে গেছে। তাহলে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হয়েছে দেখে এটাকে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বলা হয়। তাহলে পরাগরেণুর ভিতরে যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস আছে সেটা মাইটোটিক বা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভক্ত হয়। মাইটোটিক বা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভক্ত হয়। মাইটোটিক যা, মাইটোসিস তা একই জিনিস। মাইটোটিক বা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভক্ত হয়ে 2টা অসম আকৃতির নিউক্লিয়াস সৃষ্টি করে। কি আকৃতির? মানে সাইজ সমান না, 2টা অসম আকৃতির নিউক্লিয়াস সৃষ্টি করে। নিউক্লিয়াস গুলা কিছু সাইটোপ্লাজম সহকারে কোষ হয়ে যায়। নিউক্লিয়াস গুলা কিছু সাইটোপ্লাজম সহকারে, কিছু সাইটোপ্লাজম নিয়ে কোষ হয়ে যায়। একটা কোষ ছোট আর একটা কোষ বড়। বড় কোষটাকে বলে নালী কোষ আর ছোট কোষটাকে বলা হয় জেনারেটিভ কোষ। বড় কোষটাকে বলা হয় নালী কোষ আর ছোট কোষটাকে বলা হয় জেনারেটিভ কোষ। বড় কোষটাকে বলা হয় নালী কোষ আর ছোট কোষটাকে বলা হয়, বড় কোষটাকে বলা হয় নালী কোষ আর ছোট কোষটাকে বলা হয়, ওর নাম নালী কোষ কেন? নল বানাবে তাই। ওর নাম বদমাইশ কেন? বদমাইশি করে। ওর নাম ব্যাটসম্যান কেন? ব্যাট করে। ওর নাম বলার কেন? ওর নাম নালিকা কোষ কেন? নালী কোষ কেন? ও নল বানায়। ও কি বানায়? ও নল বানায়, ও নল বানায়। ওর নাম জেনারেটিভ কোষ কেন? ও জেনারেশন তৈরি করে, শুক্রাণু তৈরির মাধ্যমে ও জেনারেশন তৈরি করে। ও শুক্রাণু বানায় আর জেনারেশন তৈরি করে। বুঝছো না বোঝো নাই? তাহলে এই অবস্থায় পরাগরেণুতে 2টি ত্বক দেখা যায়, একটা বহিত্বক আর একটা অন্তত্বক। বহিত্বককে বলা হয় এক্সাইন, বহিত্বককে কি বলা হয়? আর অন্তত্বককে বলে ইনটাইন। বহিত্বককে বলা এক্সাইন, অন্তত্বককে কি বলা হয়? অলরেডি নালী কোষ একটা নালী বানিয়ে ফেলেছে, অলরেডি নালী কোষ নালী বানিয়েছে, নালীটা বড়ও হচ্ছে না। এই নালীকে বলে পরাগ নালিকা, পোলেন টিউব। এই নালীকে কি বলা হয়? পরাগ নালিকা, পোলেন টিউব। জেনারেটিভ কোষটা বিভক্ত হয়ে, জেনারেটিভ কোষটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে 2টা পুংগ্যামেট বানিয়েছে। কয়টা পুংগ্যামেট বানিয়েছে? আচ্ছা তুমি আমাকে বলতে পারো জেনারেটিভ কোষের বিভাজনটা কই হয়েছে? এই জায়গাটাই হয়েছে না এই জায়গাটাই হয়েছে? জেনারেটিভ কোষের বিভাজনটা এই জায়গায় হয়েছে না এই জায়গায় হয়েছে? বিজ্ঞানীরা দেখেছে জেনারেটিভ কোষের বিভাজন এই জায়গায় হতে পারে, এই জায়গায় হতে পারে। অর্থাৎ জেনারেটিভ কোষের বিভাজন পরাগ রেণুতেও হতে পারে, পরাগ নালীতেও হতে পারে। আচ্ছা, এভাবেই ধাপে ধাপে পুংগ্যামেট তৈরির প্রক্রিয়াকে বলে মাইক্রোস্পোরোজেনেসিস। এভাবেই ধাপে ধাপে পুংগ্যামেট তৈরির প্রক্রিয়াকে বলে মাইক্রোস্পোরোজেনেসিস। আচ্ছা আমাকে একটা অ্যানসার দাও, পুংগ্যামেট তো এই 2টা, এই 2টা পুংগ্যামেট, তাহলে পুংগ্যামেটোফাইট কোনটা? পুংগ্যামেট তো এই 2টা। পুরাটা বলতে কি বোঝাইতেছো?
হ্যাঁ, মানে এই পুরাটা যারা বলতেছো তাদের কথা ঠিক আছে। পুরাটা পুং গ্যামেটোফাইট। পুং গ্যামেটোফাইট শব্দের অর্থ কি? পুং গ্যামেট তৈরির ফাইট মানে উদ্ভিদ অংশ। পুং গ্যামেট তৈরির এই উদ্ভিদ অংশটাকে বলা হয় পুং গ্যামেটোফাইট। অর্থাৎ এটা পরাগ রেণু, পরাগ নালিকা, জেনারেটিভ কোষ, নালী কোষ, পুং গ্যামেট সবার সমন্বয়ে যে উদ্ভিদ অংশটা তৈরি হয়েছে, টোটাল জিনিসটাকে বলা হয় পুং গ্যামেটোফাইট। ফার্স্ট থেকে আমি পয়েন্ট আকারে আবার বলবো, এটা চিত্রটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছি, ব্যাখ্যাটা পয়েন্ট করে হচ্ছে লিখে নিয়ে আসবা। তাকাও, পুং গ্যামেটোফাইটের উৎপত্তি অর্থাৎ উদ্ভিদের পুং গ্যামেট তৈরির প্রক্রিয়া। পুং গ্যামেটোফাইট মানে কি? উদ্ভিদের পুং গ্যামেট তৈরির প্রক্রিয়া। পুং গ্যামেটকে বলে মাইক্রোস্পোর, আর স্ত্রী গ্যামেটকে কি বলে? পুং গ্যামেট তৈরির প্রক্রিয়া মাইক্রোস্পোরোজেনেসিস। স্ত্রী গ্যামেট তৈরির প্রক্রিয়াকে কি বলা হবে? মেগাস্পোরোজেনেসিস। পুং গ্যামেট তৈরির প্রক্রিয়াকে মাইক্রোস্পোরোজেনেসিস বলা হয়। পুংস্তবকের কোনটা থেকে পুং গ্যামেট তৈরি হবে? ফুলের পুংস্তবকের পরাগরেণু থেকে ধাপে ধাপে পুং গ্যামেট তৈরির প্রক্রিয়াকে বলে মাইক্রোস্পোরোজেনেসিস। তাকাও, ফুলের পুংস্তবকের পরাগরেণু থেকে ধাপে ধাপে পুং গ্যামেট তৈরির প্রক্রিয়াকে কি বলা হচ্ছে? মাইক্রোস্পোরোজেনেসিস। পুং গ্যামেটোফাইট কাকে বলে? টোটাল সেটআপটাকে, পরাগরেণু, নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস, পরাগ নালিকা, পুং গ্যামেট সবার সমন্বয়ে যে উদ্ভিদ অংশটা তৈরি হয়েছে সেটাকে কি বলা হয়? পুং গ্যামেটোফাইট। পয়েন্ট করে ব্যাখ্যা দিচ্ছি, তাকাও। একটা আদর্শ বলে 5টা স্তবক, পুষ্পাক্ষ, বীথি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। পুংস্তবক থেকে ধাপে ধাপে পুং গ্যামেট তৈরির প্রক্রিয়াকে বলে মাইক্রোস্পোরোজেনেসিস। পুংস্তবকের পুংকেশরে 2টি অংশ থাকে, নিচে পরাগদণ্ড, শীর্ষে পরাগধানী। পরাগধানীকে প্রস্থচ্ছেদ করলে 4টি কোণায় সাজানো একটা থলে পাওয়া যায়। থলেটাকে বলে মাইক্রোস্পোরঞ্জিয়াম। থলেটাকে কি বলে? মাইক্রোস্পোরঞ্জিয়াম। এই থলের ভিতরে বিশেষভাবে সাজানো আছে, এই থলের ভিতরে বিশেষভাবে সাজানো আছে পরাগ মাতৃকোষ। থলের ভিতরে সাজানো আছে, বিশেষভাবে সাজানো আছে কি? হয় নাই, হয় নাই। এই থলের ভিতরে সাজানো আছে, এই থলের ভিতরে বিশেষভাবে সাজানো আছে ডিপ্লয়েড পরাগ মাতৃকোষ। ডিপ্লয়েড শব্দটা লাগবে। এই থলের ভিতরে বিশেষভাবে সাজানো আছে কি? ডিপ্লয়েড পরাগ মাতৃকোষ। ডিপ্লয়েড পরাগ মাতৃকোষে মিওসিস কোষ বিভাজন ঘটে। মিওসিস কোষ বিভাজন ঘটলে 4টা করে অপত্য পরাগ কোষ তৈরি হয় বা মাইক্রোস্পোর তৈরি হয়। ডিপ্লয়েড কোষটা কি হয়ে গেছে? এই অপত্য পরাগ কোষকে পরাগরেণু বলে। এই অপত্য পরাগ কোষকে কি বলা হয়? এতক্ষণে পাউডার পাইছি। এই অপত্য পরাগ কোষকে কি বলা হয়? পরাগরেণু। পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। তার ভিতরে যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটা আছে, এটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে 2টা নিউক্লিয়াস তৈরি করে। মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে কয়টা নিউক্লিয়াস তৈরি হয় নাই? পরাগরেণুর হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে 2টা নিউক্লিয়াস তৈরি করা হয় নাই। পরাগরেণুর হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে 2টা অসম আকৃতির নিউক্লিয়াস সৃষ্টি করে। 2টা কি আকৃতির নিউক্লিয়াস সৃষ্টি করে? অসম আকৃতির নিউক্লিয়াস সৃষ্টি করে, একটা ছোট আর একটা বড়। নিউক্লিয়াসগুলো কিছু সাইটোপ্লাজম সহকারে কোষ হয়ে যায়। নিউক্লিয়াসগুলো কিছু সাইটোপ্লাজম সহকারে কোষ হয়ে যায়। একটা ছোট কোষ আর একটা বড় কোষ। বড় কোষটার নাম কি কোষ? নালী কোষ। আর ছোট কোষটার নাম কি কোষ? জেনারেটিভ কোষ। এই অবস্থায় 2টা ত্বক দেখা যায়, বহিত্বক, এক্সাইন, অন্তত্বক, ইনটাইন। এক্স মানে বাইরে, ইন মানে ভিতরে। যেটার নাম নালী কোষ সেটা একটা নল তৈরি করে, নলটার নাম কি? পরাগ নালিকা পোলেন্ডিউম। আর যেটার নাম জেনারেটিভ কোষ সেটা একটা কি তৈরি করে? যেটার নাম জেনারেটিভ কোষ সেটা কি করে? সেটা জেনারেশন তৈরির জন্য হচ্ছে 2টা পুং গ্যামেট তৈরি করে মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে। আচ্ছা, এভাবেই ধাপে ধাপে পুং গ্যামেট তৈরির প্রক্রিয়াকে বলা হয় মাইক্রোস্পোরোজেনেসিস। তাকাও তাকাও, এভাবে ধাপে ধাপে পুং গ্যামেট তৈরির প্রক্রিয়াকে বলে মাইক্রোস্পোরোজেনেসিস। আর পুং গ্যামেট তৈরির জন্য যে পরাগ রেণু, পরাগ নালিকা, জেনারেটিভ কোষ, নালী কোষ, পুং গ্যামেট তৈরি হয়েছে, সমগ্র উদ্ভিদের অংশটাকে বলা হয় পুং গ্যামেটোফাইট। আরেকবার লাস্টবারের মতো তাকাও, লাস্টবার। ফুলের পুংস্তবকের পরাগরেণু থেকে ধাপে ধাপে পুং গ্যামেট তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? মাইক্রোস্পোরোজেনেসিস। আর এখানে যা বলেছি সবগুলাকে একত্রে কি বলা হয়? পুং গ্যামেটোফাইট। ফার্স্ট পয়েন্টে বলবা আদর্শ ফুলের 5টা স্তবক। তাকাও, আগে পড়া খেয়াল করে, এখানে তাকাও। আদর্শ ফুলের 5টা স্তবকের নাম আগে বলবা। পুষ্পাক্ষ, বীথি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। তারপর পুংস্তবক থেকে ধাপে ধাপে পুং গ্যামেট তৈরির প্রক্রিয়াকে বলে মাইক্রোস্পোরোজেনেসিস। পুংস্তবকের পুংকেশরে 2টা অংশ, পুংদণ্ড আর একটা হচ্ছে পরাগধানী। পরাগধানীকে কাটলে 4 কোণায় সাজানো থলে পাওয়া যায়, থলেকে কি বলা হয়? মাইক্রোস্পোরঞ্জিয়াম। তারপরে থলের ভিতরে সাজানো আছে, বিশেষভাবে সাজানো আছে কি?
ডিপ্লয়েড পরাগ মাতৃকোষ, আবার শুধু পরাগ মাতৃকোষ বলতেছো তুমি। মাইক্রোস্পোরাঞ্জিয়ামে বিশেষভাবে সাজানো আছে কি ডিপ্লয়েড পরাগ মাতৃকোষ। ডিপ্লয়েড পরাগ মাতৃকোষটা মিওসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে 4টা করে কি তৈরি করে, অপত্য পরাগ কোষ তৈরি করে, যাদেরকে কি বলা হয় মাইক্রোস্পোর। মাইক্রোস্পোর গুলা এই প্রতিটা অপত্য পরাগ কোষকে কি বলা হয় পরাগরেণু। পরাগরেণু তৈরি হয়েছে, পরাগরেণু তৈরি হলে কনফার্ম যে হচ্ছে শুক্রাণু তৈরি হবে, কারণ এটা থেকে নল বের হইলেই শুক্রাণু তৈরি হয়ে যাবে। পরাগরেণুটা এই যে এটাই পরাগরেণুটা, এটাই সেই পরাগরেণুটা, এটা থেকে জাস্ট নল বের হইলেই হয়ে গেল। এই পরাগরেণু তাহলে পুংগামেটোফাইটের কি প্রথম কোষ। প্রথম কোষ, ওর ভিতরে যে নিউক্লিয়াসটা আছে মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুইটা নিউক্লিয়াস তৈরি করা হয়েছে। হ্যাঁ, এই হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুইটা অসম আকৃতির নিউক্লিয়াস সৃষ্টি করে, একটা ছোট আর একটা বড়। নিউক্লিয়াসগুলো কিছু সাইটোপ্লাজম সহকারে কোষ হয়ে যায়। ছোট কোষটাকে বলা হয় জেনারেটিভ কোষ, আর বড় কোষটাকে বলা হয় নালী কোষ। এই অবস্থায় পরাগরেণুতে দুটি ত্বক দেখা যায়, বহিত্বক, অন্তত্বক। নালী কোষটা একটা নল তৈরি করে, যে নলের নাম পরাগনালিকা, পোলেন টিউব। আর জেনারেটিভ কোষটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয় দুইটা পুংগামেট তৈরি করে। এভাবেই ধাপে ধাপে পুংগামেট তৈরির প্রক্রিয়াকে বলা হয় মাইক্রোস্পোরোজেনেসিস। আর এখানে যারা যারা অংশগ্রহণ করেছে পরাগরেণু, আচ্ছা আরেকটা কথা বলি নাই, জেনারেটিভ কোষের বিভাজন পরাগরেণুতেও হতে পারে, পরাগনালীতেও হতে পারে। আর এখানে যারা যারা অংশগ্রহণ করেছে পরাগরেণু, পরাগনালিকা, পুংগ্যামেট, জেনারেটিভ কোষ, নালী কোষ, সবাইকে একত্রে বলা হয় পুংগ্যামেটোফাইট। পারবা না আরেকবার বলা লাগবে, আগামী ক্লাসে নোট করে নিয়ে আসতে হবে কিন্তু, ঠিক আছে।